এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। সবাই মিলে বলুন, খেলা হবে। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। খেলা হবে, খেলা হবে। জাস্টিসের স্লোগান নিয়ে এবার বহরমপুরের রাজপথে নামলেন সমস্ত রাষ্ট্রায়ত্ত ব্যাংকের কর্মচারীবৃন্দ। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকিং ইউনিয়নের পক্ষ থেকে আরজি করের ঘটনার প্রতিবাদে ও মহিলাদের সুরক্ষার দাবিতে আজ সন্ধ্যায় বহরমপুর টেক্সটাইল কলেজ থেকে কালেক্টরের মোড় পর্যন্ত মানববন্ধন ও হাতে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদ জানালেন। এই ঘটনার তীব্র নিন্দার দাবিতে শাস্তি ও ভবিষ্যতে এরকম ঘটনা যাতে না ঘটে এই দাবি রাখলেন তারা। কি বলবেন, কেন নামতে বলেছেন? অ্যাকচুয়ালি দেখুন, 9th আগস্ট যে ঘটনাটা ঘটেছে আরজি কর হসপিটালে, একজন পিজি প্রথম বর্ষের ছাত্রী, তার উপরে যে নৃশংস অত্যাচার চালানো হয়েছে, প্ল্যানফুলি বলবো, সেই অত্যাচার একটা সামাজিক অপরাধ, জঘন্যতম সামাজিক অপরাধ বলে আমরা মনে করি। আমরা মানুষ মাত্রই সামাজিক জীব। আমরা স্টেট ব্যাংকার বা আমরা বিভিন্ন ব্যাংকার হিসেবে যখন আজকে জমায়েত হয়েছি, ব্যাংকাররা কিন্তু সমাজ থেকে বিচ্ছিন্ন নয়, তারাও কিন্তু সামাজিক প্রাণী এবং সমাজের প্রত্যেকটা স্তরের সঙ্গে ব্যাংকের সম্পর্ক ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কাজেই সমাজের একটা শ্রেণী যখন অত্যাচারিত হচ্ছে, একজন যখন অন্যায়ভাবে তার উপর অত্যাচার করা হচ্ছে, তখন আমরা মনে করেছি যে ব্যাংকের কর্মচারীদেরও উচিত এই সামাজিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়া। তাই আমরা এর প্রতিবাদ জানানোর জন্য আজকে জমায়েত হয়েছি এবং মানববন্ধনের মাধ্যমে আমরা আরজি করের ঘটনার প্রকৃত দোষীদের শাস্তি দিয়ে প্রকৃত জাস্টিস বলতে যেটা বোঝায় সেই জাস্টিসটা চাওয়ার জন্য আজকে আমরা পথে নেমেছি। আমার নাম মোহাম্মদ সালিম উদ্দিন, আমি রিজনাল সেক্রেটারি SBI SA, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। বাংলায় এরকম কোনো আন্দোলন হচ্ছে যাই না যেখানটায় 22 ঘন্টা এক নাগারে কেউ রাস্তায় বসে থেকে বাধ্য করেছে পশ্চিমবঙ্গ সরকারকে, যাতে পশ্চিমবঙ্গ সরকার নির্দেশ দেয় কলকাতা পুলিশ কমিশনারকে যে তুমি দেখা করো। আজকে জুনিয়র ডাক্তারদের এই আন্দোলন, তাদের এই দৃঢ়তা, তাদের এই নৈতিকতা, তাদের এই জেদ, তাকে আমি স্যালুট জানাই, কালকেও বলেছি। এবং বাধ্য হলো পুলিশ কমিশনার মাথা নিচু করে তাদের ডেপুটেশন নিতে। সেখানটাই ইঙ্গিত ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর, আমি আপনি সবাই জানি। নাহলে ক্ষমতা হবে না সিপি সাহেবের তাদের সঙ্গে দেখা করার। বাংলার মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী তিনি দেখা করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী পরীক্ষা নিচ্ছিলেন যে আমি তো খেয়ে দিয়ে এসির মধ্যে এসির হাওয়া খেয়ে আন্দোলন করে নেত্রী হয়েছি, আজ বাংলায় এ আবার কি হলো যে খাড়া রোদে খাড়া আকাশের নিচে ঘন্টার পর ঘন্টা বেপরোয়া মনোভাব নিয়ে কোনো কিছু সুযোগ সুবিধা না নিয়ে আন্দোলন করে চলেছে। তাই বাংলার মুখ্যমন্ত্রী আত্মসমর্পণ করেছেন আন্দোলনকারীদের কাছে। কিন্তু আন্দোলনকারীদের বক্তব্য অনুযায়ী উচিত ছিল কালকেই এখানকার যিনি নগরপাল, যার নেতৃত্বে আরজি করে ভাঙচুর, লুটপাট, তথ্য লোপাট হয়েছে, তাকে অন্তত তার আসন থেকে সরিয়ে দেওয়ার। এর আগে রিজানুর কাণ্ডে প্রসূন বাবুকে কিন্তু সরানো হয়েছিল। মনে করে দেখুন, বাংলার মুখ্যমন্ত্রীর আজও অহংকার দেমাগ কোন পর্যায়ে আছে সেটা বোঝার চেষ্টা করবেন। কালকে ফাঁসির আইন করছেন তিনি ঢাক ঢোল পিটিয়ে, কিন্তু ফাঁসির আইন করার সময় একবারও এই আরজিকর কাণ্ডের চিকিৎসক ছাত্রী খুনের জন্য তার মনে হয়নি 1 মিনিটের শোক প্রস্তাব পালন করি। কত বড় নিষ্ঠুর, কত বড় নির্মম, কত বড় উদাসীন, আন্তরিকতাহীন একটা মুখ্যমন্ত্রী হতে পারে যে কালকে যখন ফাঁসির আইনের কথা বলা হচ্ছে, তখন আপনার মনে হলো না যে বিধানসভায় তাদের সেই আত্মার স্মৃতির উদ্দেশ্যে
1 মিনিট নীরবতা পালন করার। এইভাবে আপনি বাংলার মানুষকে বিচার দেবেন? দেখুন, এই আইন কালকে যেটা এসছে বিধানসভায়, আপনারা মনে করে দেখুন, অন রেকর্ড আমি বলেছি এইখানে বসেই, যখন এখানকার খোকাবাবু বলছিল 7 দিনের মধ্যে বিচার, 10 দিনের মধ্যে এনকাউন্টার, ফাঁসিতে লটকে দেবো, আমি তখন বলেছিলাম ভারতবর্ষের সংবিধানের 245 আর্টিকেল অনুযায়ী 7ম অনুচ্ছেদে ক্রিমিনাল ল সংশোধন করার অধিকার রাজ্যের আছে। তাই এখানে কথা না বলে এতদিন আইনটা আনা হয়নি কেন? কারণ এই অভয়া কাণ্ড, আরজিকর কাণ্ড শেষ নয়, তার আগে বহু কাণ্ড ঘটে গেছে। বহু বাংলার মা বোনেরা ধর্ষিতা হয়েছে, লাঞ্ছিতা হয়েছে, খুন হয়ে গেছে। একটা নয়, বহু। তো তখন আপনার মনে পড়েনি যে আইন আনা দরকার? এখন আপনি অভয়া কাণ্ডের পর, আরজিকর কাণ্ডের পর মানুষকে ধোকা দেবার আরেকটা আইন আনছেন। যেমন ঘটনা ঘটে যাওয়ার পর পুরো তদন্ত প্রক্রিয়াটাকে ব্যাহত করা, বিপথে চালিত করার জন্য আপনি এবং নগরপাল বিনীত গোয়েল, আপনারা দুজনে তার বাড়ি গেলেন, নির্যাতিতার বাড়ি গেলেন, ধর্ষিতা এবং খুন হয়ে যাওয়া পরিবারের ছাত্রীর পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন। সমাজের এই যে অভূতপূর্ব আন্দোলন, সেই আন্দোলনে আপনি দিশেহারা। তাই যেমন তথ্য প্রমাণ লোপাট করার সময় আপনার বিরুদ্ধে বলেছিলাম অপারেশন ধামাচাপা করছেন, আজও বলছি আপনার কালকের এই আইন এনে যখন আপনি বুক টুকে বলে আমি আইন আনলাম, তার উদ্দেশ্য হচ্ছে বাংলার এই গণ আন্দোলনকে, বাংলার এই প্রতিবাদ মুখর নারী সমাজ এবং প্রতিবাদী সমাজকে আরেকটা মিথ্যাচার করে তাদের এই ক্রোধকে প্রশমিত করা, তাদের এই বিরোধিতাকে প্রশমিত করা, তাদের এই আন্দোলনকে দমানোর জন্য এটা আপনার আরেকটা কৌশল। একটা কৌশল ছিল তথ্য প্রমাণ লোপাটের কৌশল, আজকের কৌশল হচ্ছে এই আইন আনার কৌশল, হচ্ছে এই আন্দোলনকে থামিয়ে দেওয়ার কৌশল। যদি আপনি আন্তরিক হতেন, যদি আপনি সত্যি আন্তরিক হতেন, তাহলে এই অত্যাচারিতা, এই ধর্ষিতা খুন হয়ে যাওয়া মেয়েটার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে অন্তত বিধানসভায় 1 মিনিট নীরবতা পালন করতেন। একবার আপনার মুখ দিয়ে আরজি করার কথা বের হয়নি, বলুন। আর এই যে আইন আনছেন, এই আইন তো পরের জন্য, এটা রিট্রোস্পেক্টিভ এফেক্ট নাই, অতীতের নাই, আগামী দিনের প্রসপেক্টিভ এফেক্ট। এর সঙ্গে অভয়া আরজিকর কাণ্ডের হত্যার কোনো সম্পর্ক নেই। মুখে বলছে আমি হত্যাকারীদের ফাঁসি দেব। আপনি যে আইন আনছেন, সে আইন যদি কোনোদিন বাস্তবায়িত হয়, আপনার ক্ষমতা নেই এই আইনের দৌলতে যে আপনি এই আরজিকর কাণ্ডের অত্যাচারীদের ফাঁসিতে ঝুলাবেন। আগামী দিনে কি করবেন আপনি আইন নিয়ে? নানা রকম লোককে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করবেন, যারা আপনার বিরোধী, যারা আন্দোলন করেছে তাদেরকেই ধর্ষণের ক্ষেত্রে আসামি করবেন আপনি। আপনি এতে অভ্যস্ত। পুলিশ মিথ্যা সাক্ষী তৈরি করবে, আপনি সব পারেন। তাহলে আইনটা যে কাদের জন্য? যদি অভয়া কাণ্ডের জন্য আইন হয়, আরজিকর কাণ্ডের জন্য আইন হয়, আপনি আনেন মানুষকে ধোকা দেওয়ার জন্য, তাহলে বলে রাখি এই আইন আরজিকর কাণ্ডের অপরাধীদের জন্য কখনো প্রয়োগ হবে না। কারণ এই আইন অতীতের জন্য নয়, আইন ভবিষ্যতের জন্য।